গাছাটাই আমার জয়। না, চাবুকের ভয় দেখিয়ে এই হার গাছা তুমি নিতে পারবে না। ওটা আমার বাবার দেওয়া। ওসব ছেদ কথা তুমি এই সর্বাকে ধরাতে পারবে না। দাও, জলদি দাও বলছি। আজ ওই জুয়ার মোড়ে ওই হার গাছাটা ফেলে আমার হেরে যাওয়া সমস্ত টাকা আমি তুলে নেব। নইলে সুন্দরী কোয়েলের আমার কাছে আমার মান সম্মান থাকবে না। মদ, জুয়ার, নোংরা মেয়ে মানুষের পেছনে কেন তুমি নিজেকে শেষ করে দিতে চাইছো? সে কইলেও আমি তোমায় দেব না। আমি জানতে চাই হার গাছাটা তুমি দেবে কিনা। ও হার গাছা আমার কাছে নেই। সোজা কোথায় কাজ না হবে চাপকে তোমার পিঠের চামড়া আমি তুলে নেব। নতুন করে আর চাবুকের ভয় দেখিও না। সারাটা জীবন তোমার চাবুককে সারা শরীর আবার কালচিটে পড়ে গেছে। আজ যদি মারতে চাও তাহলে মারো, তবু তুমি হার গাছাটা দেবে না কেমন? হার গাছা আমার কাছে নেই। হার গাছাটা কোথায় আছে তাই বলো। মদের নেশায় মত্ত হয়ে তুমি কোথায় চলেছ? কোন নরকের সিঁড়ি বেয়ে একটু একটু করে অকাল মৃত্যুর গহ্বরে ছুটে চলেছ? ওগো, ওগো তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো, ফিরে এসো। যে করবে পাপড়ি মেলে ফুটতে চায়, সেই অভাগিনী করবেকে তুমি নিরাশার অন্ধকারে নামিয়ে দিও না গো। সরে যা। তোর মতো বাজারে মেয়ের উপযুক্ত শাস্তি একমাত্র শাস্তি। আবার যদি চাবুক মারতে তুই হাত তুলিস তাহলে কি করবে? ঘরে বাঁদর, বৌমা হচ্ছে ঘরের লক্ষ্মী, আর সেই লক্ষ্মীকে অলক্ষ্মীর আসনে বসিয়ে চাবুক মারতে হাত তুললে কি করবে? মারব। যে চাবুক দিয়ে এই অসহায় মেয়েটির পিঠে তুই দিনের পর দিন কত চিহ্ন এঁকে দিয়েছিস, সেই চাবুক দিয়ে তোর কত আসন্নর পিঠে বসিয়ে দিয়ে বুঝিয়ে দিতে পারি চাবুকের আঘাত কত ভীষণ, কত ভয়ানক। যদি তুই আমার ভাই না হয়ে অন্য কেউ হতি। মা বাবা মারা যাওয়ার পর তোদের দুটিকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, নিজে না খেয়ে তোদের মুখে আহার জুগিয়েছি। তাই তো তোদের সমস্ত স্বেচ্ছাচার আর অত্যাচার আমি মুখ বুজে সহ্য করে যাই। ওরে ভাই, আয় আয় না ভাই, ওই অন্ধকার থেকে আলোর জগতে ফিরে আয় ভাই। একটা রেলের হকের আমাকে জ্ঞান দেবে আর আমি তাই চুপ করে শুনবো? ভাবলে কি করে? হার গাছাটা কার কাছে আছে তাই বলো। না, তুই পাবি না। পাবো না? না, পাবি না, কারণ হার গাছা তোর নয়। বিবেক কাকা মেয়ের গলায় দিয়ে মা লক্ষ্মীকে এ বাড়িতে পাঠিয়েছিল। লক্ষ্মী? তাহলে তাহলে নারায়ণটা কে? কি বলছো তুমি? আমি কেন? এই গ্রামবাসী সবাই আড়ালে আবগালে যা বলে। কি বলে? তারা বলে বিলাসের বউ তার ভাসুরের সঙ্গে এই তো আমি মাল পেয়ে গেছি। যাই যাই আবার সেই জোয়ার দান ধরে আমার হেরে যাওয়া সমস্ত টাকা আমি তুলে নেব। আর ওই কোয়েলের উপযুক্ত জবাবটা আমি দিয়ে আসবো। নিজের স্বামীর মুখে অপমান শোনার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ঠাকুর? মৃত্যু দিলে না কেন? পারলাম না। যে মুখে ওই পাপ কথা উচ্চারণ করেছে সেই পাপীর পাপ মুখখানা আমি ভেঙে দিতে পারলাম না। বৌমা, অবশ শিশু বাপকে লাথি মারে, বাবা কি পারে শিশুর বুকে লাথি মারতে? পারে না, পারে না বৌমা, পারে না। দাদা, স্বামীর দায় অপমান মাথায় নিয়ে আমি কোথায় যাব? কার কাছে যাব? ওরে
হতভাগী মহাভারতের মহাপুরুষ বিশ্বকেও একদিন কলঙ্কের বোঝা মাথায় নিতে হয়েছিল, আর আমি তো হচ্ছি সামান্য রেলগাড়ির হকার। হ্যাঁ তুমি শান্ত হও বৌমা। পরেও তোমার কাছে ঠিক ফিরে আসবে বৌমা। হ্যাঁ বৌমা, ঠিক ফিরে আসবে। আপনার ছন্ন ছাড়া ভাইয়ের কথায় আপনি কিছু মনে করবেন না বর্তা। আমার স্বামী আমার মাথায় যতই কলঙ্কের বোঝা তুলে দিক না কেন, পড়ার লোকে আড়ালে যায় বলুক না কেন, আমি শুধু জানবো আপনি আমার বর্তা, আপনি আমার গুরুজন। না না বৌমা না, কারো উপরে আমার কোনো রাগ নেই, কারো উপরে আমার কোনো অভিমান নেই। আমি যে বড় ভাই, আমার কি অভিমান করা সাজে? রেলগাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে অকালি করে ভাই বোন দুটোকে মানুষ করেছি, নিজে না খেয়ে ওদের মুখে অন্ন তুলে দিয়েছি, গড়ে তুলেছি অনেক কষ্টে আমার এই সুখের স্বর্গ গো, সুখের স্বর্গ। সংসার যদি সুখের হয় দাদা, তাহলে সেই স্বর্গ থেকে আজ যে আমার বিদায়। আমাকে ওরা পাঠিয়ে দিল দাদা। কিন্তু কেন? কি আর বলবো বড় বাবু, কি আর বলবো? ওই পাষণ্ডটা মানুষ নয় গো, মানুষ নয়। ওরা মানুষ চিনল নি, শুধু টাকাই চিনল, টাকাই চিনল গো, টাকাই চিনল। দুঃখীরাম, হ্যাঁ, ওরা ওরা বৌদি বোনের বাড়ির থেকে বার করে দিয়েছে। বৌদি বোনের রক্তে নাকি ধরা পড়েছে কাল বেদি এইডস রোগ। এই রোগের বিষ নাকি আকাশে বাতাসে ছড়ায়। দুঃখীরাম, ওর ছোঁয়া লাগবে নাকি কারণ নিস্তার নেই। দুঃখীরাম। কেউ কথা বলে না গো, কেউ কথা বলে না, কেউ খেতে পর্যন্ত দেয় না। পল্লব, পল্লব পল্লব যে আজ 1 মাস হলো বাড়ির বাইরে গেছে কাজের জন্য। এই একটা মাস আমার বৌদি বাড়িতে যে কত অত্যাচার নীরবে সহ্য করতে হয়েছে আমি বলে বুঝতে পারবো না বাবু, বলে বুঝতে পারবো না। আমি তো চাকর, তাই তাই এই অন্যায়ের প্রতিবাদ করতে পারিনি। তাই তো ভাবিনু তাদের বোন আমি তাদের বাড়িতে দিয়ে যাই, তারা নিশ্চয়ই তুমি খেতিপতি দেবে। দুঃখিতা, হ্যাঁ, আমি যাই গো, আমি যাই। দুঃখিতা, হ্যাঁ, তুমি আর আসবে না গো? হ্যাঁ হ্যাঁ, আসবো গো, আমি অবশ্যই আসবো, অবশ্যই আসবো। আর আমি দাদা বাবুরে বলে যাবো আসতে বলবো। বৌদিমণি রামচন্দ্রের আদেশে মা সীতারে বনবাসে দিয়েছিল ভাই লক্ষ্মণ। দুঃখীরাম, বৌদিমণি, দুঃখীরাম, আমিও তোমাকে বনবাসে দিয়ে গেলাম বৌদিমণি। দুঃখীরাম। পারলি এই দুঃখীরামকে তোমরা ক্ষমা করো গো, তোমরা ক্ষমা করো গো, তোমরা ক্ষমা। দাদা, এই মরণ ব্যাধি রোগ নিয়ে আজ যে আমার মৃত্যু ছাড়া কোনো পথ নেই দাদা। আমি কোথায় যাব? কে বলে তোর কোনো পথ খোলা নেই? ওরে বউকে থাকতে তোর কিসের এত চিন্তা? বৌদি, আখি, বৌদি, ওরে হতভাগী, তোর ভাগ্যে হবে কে জানতো রে? তোমরা বিশ্বাস করো বৌদি, আমি আগের মতোই সুস্থ স্বাভাবিক। ওদের কাছে আমি কত কাকুতি মিনতি করেছি, ওরা কেউ আমার কথা শুনলো না বৌদি, কেউ আমার কথা শুনলো না। ভেঙে গেল, ভেঙে গেল, ভেঙে গেল আমার আশা, ভেঙে গেল আমার স্বপ্ন। দাদা, ওগো নিঠুর ভগবান, জবাব দাও, জবাব দাও, কেন এমনি করে মুছে গেল আমার মনের শীতের সিঁদুর? কেন
চক্রান্তর জবাব দিতে। এই উল্লাস বেঁচে থাকতে আবার আমার বোনের নামে মিথ্যা বদনাম দিয়ে ও কিছুতেই পার পাবে না। ওকে আমি বুঝিয়ে দেবো এই উল্লাস গরিব, এই উল্লাস হকার শয়তানের বিরুদ্ধে, অন্যের বিরুদ্ধে সেই প্রতিবাদ করতে জানে। ওরে দুর্ভাগ্যের বোঝা মাথায় নিয়েই তো নারীরা এই পৃথিবীতে আসে। নারীরা শুধু এই পৃথিবীর এই পুরুষ সমাজে শুধু নারীরা খেলার পুতুল। ওরে আজ থেকে বৌদি নয় বন্ধু হয়ে তোর পাশে থাকবো। চল বোন চল, ভেতরে চল। আজ থেকে সমস্ত দুঃখ তোকে ভুলতে হবে রে বোন। বৌদি! সব দুঃখ তোকে ভুলে বৌদি! চল ভেতরে চল। ভোলা যায় না, কিছুতেই ভোলা যায় না ওই দীঘল হরিণী চোখ আর মিষ্টি হাসির দুষ্টু ইশারা। এই ঘাটে কি চার ফেলবো? হ্যাঁ 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 হ্যাঁ, এই ঘাটে চার ফেলবো চা। দেখ দেখ, হ্যাঁ ওই দিঘির জলে কেমন সাঁতার কাটছে, ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। এই মাছ ছিপে গেতে তুলতেই হবে বোঝা। পাবেন, তবে খরচা আছে বাবু। বাবু মনে হচ্ছে তোপ গিলেছে। ভিজে শাড়িতে কলসি কাকে এই দিকেই আসছে। বোঝা ওর ওই দেবকান্তি যৌবন আমাকে পাগল করেছে রে বোঝা। ওই মৎস্য কন্যাকে আমার চাই বোঝা। পাবেন, তবে খরচা আছে। এই বোচা ঘটক সব ব্যবস্থা করে দেবে বাবু। ওই যে রেগে রেগে তেরে এই দিকেই যেন আসছে। রাগলে ভারী ভালো লাগে রে বোঝা, ভারী ভালো লাগে। আপনার ভালো লাগলো? আমার কিন্তু ভালো লাগছে না। আমাকে কিছু বলছেন? দেখা পুকুর ঘাটে মেয়েরা স্নান করছে আর উনি মেয়েদের শরীরটা হা করে গিলছে। তাটা বলেছ মাইরি। কি আজে বাজে কথা বলছেন? আজে বাজে নয়, যেটা বলছি সবটাই কাজে। যদি প্রাণে বাঁচতে চান তাহলে এক্ষুনি এই মুহূর্তে স্থান ত্যাগ করুন। নইলে? আমার ভাষণটাকে যদি জানতে পারে তাহলে আপনাদের দুজনকে ওই দিঘির জলে 100টা ডুব দিয়ে তবেই ছাড়বে। বাবু পাশ কেন ঝাড়ে? এসো আমার। আপনার নামটা জানতে পারি? না, না মানে আপনার স্বামীর নাম? বিলাস মণ্ডল। আরে বিলাস, তুই? চিনতে পারছিস? ও কথা বলে আমায় লজ্জা দিস না ভাই। পুরনো বন্ধুত্ব কি ভোলা যায়? বল বল, কেমন আছিস? ভালো না রে, এই অজগায় পড়ে থেকে লাইফটা একবার স্পয়েল হয়ে গেল। ডোন্ট ওয়ারি, এই রজত রায়ের সঙ্গে তোর যখন পরিচয়টা আবার নতুন করে হয়েছে, তোর আর কোনো চিন্তা নেই। এই অজগায় পড়ে থেকে তোর লাইফটাকে আমি আর নষ্ট হতে দেবো না। আমার কোম্পানির একজন যোগ্য ম্যানেজার খুঁজবো ভাবছি, তাই তুই যদি রাজি থাকিস। আমি রাজি আছি রজত, আমি রাজি আছি। চাকরি আমার খুব প্রয়োজন। আমি চাই জীবনটাকে উপভোগ করতে। আমি চাই বাবা প্রতিপত্তি, টাকা, অনেক অনেক টাকা রজত, অনেক টাকা। ওয়েল ওয়েল, তাহলে কলকাতায় যাওয়ার জন্য তৈরি হয়ে নে। ম্যানেজারের চেয়ারটা তোর জন্যই ফাঁকা থাকবে। শুনলে তো রজতের জন্য আমাদের ভাগ্যটা ফিরে যাচ্ছে। যাও ওর জন্য জল খাবারের ব্যবস্থা করো। যাচ্ছি। তবে সজ্জন উপকারী বন্ধু মনে করে আজ যাকে ঘরে ঢোকাচ্ছ সে কতখানি শত্রু আর কতখানি বন্ধু আজ বোধহয় সে বিচার তুমি করতে পারলে না। তবে এই ভুলের জন্য একদিন তোমাকে অনুতাপের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে হবে। ছাই। তোর ওয়াইফের কথাগুলো ওর কথা কিছু মনে করিস না রজত। গ্রামের অল্প শিক্ষিত মেয়ে, হাই সোসাইটির আলোর কাজ সম্বন্ধে ওর তেমন অভিজ্ঞতা নেই।
জানতে হবে বিরাজ, জানতে হবে। ম্যানেজার হলে হাই সোসাইটির আদব কায়দা সব জানতে হবে, সব। হ্যাঁ, এই অস্পাড়াগায় পড়ে থেকে তোর এই লাইফটাকে তুই আর নষ্ট করিস না। না না, পরবীকে নিয়ে আমি আবার কলকাতায় চলে যাব। আমার দুঃখের কারণ রাত্রি অন্ধকারগুলো ঘুচে গিয়ে আবার নতুন সূর্য উঠবে। সূর্য উঠবে, সূর্য দুঃখের অমানিসা ভেদ করে আবার আমার বোন আখির জীবনে উঠবে সুখের সূর্য। আবার সে গাইবে, আবার সে সোনালি সকালে কাকুলি কুজনে মুখরিত হয়ে উঠবে তার বন বিহঙ্গিনী মন। হ্যাঁ, তার জন্য টাকা চাই, অনেক অনেক টাকা। এই তো বিলাস, এই বিলাস, শোন ভাই, এই সময় তুই যদি আমাকে কিছু দিয়ে সাহায্য করতে পারিস বড় ভালো হয় রে ভাই, বড় ভালো হয়। অসম্ভব, অসম্ভব? ওই নষ্টা মেয়েটার পর্যন্ত আমি একটি টাকাও দিতে পারবো না। তাই বলে? আর দিয়েও কোনো লাভ নেই, কারণ এই কালবেদে এইডস রোগ কোনোদিন ভালো হয় না। তাই বললে তো হবে না রে ভাই, তাই বললে তো হবে না। নিজের বোনকে ঘরের কোণে ফেলে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না রে ভাই, মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি না। ওই নষ্টা মেয়েটার প্রতি আমার কোনো কর্তব্য, কোনো দরদ নেই। বিলাস, হ্যাঁ, এই জঙ্গলিটা তোর কে হয় রে বিরাজ? না মানে ওল্ড সার্ভেন্ট। How strange! একটা সার্ভেন্ট তোকে জ্ঞান দিচ্ছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে তা হজম করছিস। আমি হলে কি করতেন বাবু, কি করতেন? জুতিয়ে মুখ ছেড়ে দিতাম জানোয়ার। তাতে আপনার দামি জুতোটাই ছিঁড়ে যেতে পারে বাবু। কাকা, দেখতে এলাম, আখি মাকে একবার দেখতে এলাম। আমি ভালো করে দেখতে চাই আখি মায়ের আসলে রোগটা কি। ওটা আপনার মতো গোবর্দির দ্বারা সম্ভব নয়। কলকাতার নাম করা ডাক্তার রিপোর্ট দিয়েছে মেয়েটা এইডস রোগে আক্রান্ত। এ রোগ আগেও ছিল অন্য নামে, তখন কিন্তু গ্রামের এই হোমিওপ্যাথি ডাক্তাররাই ওই সব রোগীদের ভালো করেছে। বিলাস, যদি প্রাণে বাঁচতে চাস ইমিডিয়েট তোর ওয়াইফকে নিয়ে কলকাতা আমার ফ্ল্যাটে চলে যায়। ফ্ল্যাটে সুখ পাবি, ঐশ্বর্য পাবি, প্রভাব প্রতিপত্তি সব পাবি, সব। গ্রামে সুখ পাবে। Rubbish! আশা করি আমার কথাগুলো তোর মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। Goodbye! এই বিলাস, আমি কাল কলকাতায় চলে যাচ্ছি। মোটা টাকার একটা চাকরি পেয়েছি, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে নাকি? আর পরবী মা, বিরাজ মন্ডল এতখানি নির্বোধ নয় যে নিজের বউকে এই গ্রামে ফেলে রেখে সে কলকাতায় পড়ে থাকবে। একই তোর শেষ কথা রে ভাই। এই আমার শেষ কথা। আশা করি এরপর তুমি আর আমাকে বিরক্ত করবে না। বাহ বাহ রে পৃথিবী বাহ, যাদের জন্যে সারা জীবন তুমি নষ্ট করে দিলে আজ তাদের কথা শুনে তোমার কি মনে হচ্ছে উল্লাস? ভুল, বড় ভুল করেছি গো ডাক্তার কাকা, বড় ভুল করে ফেলেছি। আচ্ছা আচ্ছা ডাক্তার কাকা, আমার ভাই ওর বন্ধুকে কি যেন একটা বললো, আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, কিছু বুঝি না, মানে বললো ওল সারবেন মানে কি ডাক্তার কাকা? পুরনো চাকর। ডাক্তার কাকা, উল্লাস, বিয়ে পাস ভাই, ঠিক 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 পরিচয় দিয়েছে। ওর সারবেন মানে পুরনো চাকর। চাকর 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 না হলে কি রেলগাড়িতে হকারি করে ভাই বোনকে মানুষ করে লেখাপড়া শেখায়? উল্লাস, সব চলে যাক, সব হারিয়ে যাক, তবু আমি বিচলিত হব না। যেভাবে হোক, যেমন করে হোক, আমার মনের চিকিৎসা করবার জন্য টাকা আমাকে জোগাড় করতেই হবে ডাক্তার কাকা। আখির জন্য টাকা আমাকে জোগাড় করতেই হবে। পারবে না, পারবো না। পারবে না। কেন আখি ডাক্তার কাকা? আখি মায়ের রোগ ধরার ক্ষমতা কোনো অ্যালোপ্যাথি ডাক্তারের নেই। উল্লাস, তোমরা শুধু রোগের
মনের কথা কি জেনেছো? ডাক্তার কাকা, আপনি আপনার জীবনে অনেক রোগীর রোগ ধরেছেন, আমার ভাই বিলাসের রোগটা ধরেছি, ধরেছেন অনেক আগেই ধরেছি। অনেক আগে? এখন দেখলাম বলেন। নতুন সিমটম দেখা দিয়েছে। সিমটম দেখা দিয়েছে। ভালো হবে মনে করে এক পুরিয়া শান্তি দিয়েছিলাম, এখন দেখি শান্তি পুড়ে ছাই অশান্তির আগুনে। ডাক্তার কাকা, শান্তি পুড়ে ছাই অশান্তির আগুনে। ডাক্তার কাকা ঠিক বলেছেন, ডাক্তার কাকা ঠিক বলেছেন। শান্তি পুড়ে ছাই হয়ে গেছে অশান্তির আগুনে, শান্তি পুড়ে ছাই হয়ে গেছে অশান্তির আগুনে। নইলে যে ভাই যাকে আমি বুকে করে মানুষ করলাম, সেই ভাই আমার পরিচয় দিচ্ছে আমি ওল সার্ভেন্ট, মানে পুরনো চাকর। পুরনো চাকর, পুরনো চাকর। ভগবান আমাকে শক্তি দাও, ভগবান আমাকে শক্তি দাও। আমি আর পাচ্ছি না ভগবান, আমি আর পাচ্ছি না। অসহ্য, অসহ্য! ওই হকার উল্লাস মণ্ডলের বোনকে কিছুতেই আমার পুত্রবধূ হিসেবে সহ্য করা যায় না। একটা ছোট জোয়াত শীতল কাষ্টের মেয়ে আমার মান সম্মান নিয়ে খেলা করবে, এটা কিছুতেই সহ্য করবে না এই অঞ্চল প্রধান সাধু সামন্ত। একটা কৌশলের আশ্রয় দিয়ে মেয়েটাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, আর এমন ভাবে বার করেছি শুধু আমার সংসারে নয়, ওর দাদার সংসারেও নয়, এমনকি জগৎ সংসারেও মেয়েটার আর জায়গা হবে না। জগৎ সংসার থেকে ওকে সরালো, আমার হৃদয় সংসার থেকে আখিকে তোমরা কিছুতেই ছাড়াতে পারবে না বাবা, কিছুতেই না। কি বললো? তুমি কলকাতা থেকে ফিরে এসেছো? ফিরে না এসে জানতে পারতাম এত বড় চক্রান্ত। চক্রান্ত? কিসের চক্রান্ত? বধূ নির্যাতনে। বললো? হ্যাঁ, শহর থেকে ফিরে এসে জানতে পারলাম আখিকে তোমরা এ বাড়ি থেকে দূর করে দিয়েছো। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। কিন্তু কেন, কোন অপরাধে? তার মানে তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? হ্যাঁ, কৈফিয়ত চাইছি। হ্যাঁ? জানি বাবা, জানি আমার কোনো কৈফিয়তের জবাব তুমি দিতে পারবে না। আচ্ছা। অন্যায় অত্যাচার জর্জরিত করে আখিকে তোমরা এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। মিথ্যে, ডাহা মিথ্যে! তুমি জানো না ওই মেয়েটা আমার মান সম্মান ধুলোয় মিশে দিয়েছে, আমাদের বংশের বুকে ও চুটকালি মাখিয়ে দিয়েছে। তোমার কোনো কথাই আমি বিশ্বাস করি না। জন্মের পর থেকে তোমাকে আমি ভালো করে চিনেছি বাবা, আর আমার প্রেমের উজাড় করে দিয়ে আমি আখিকে উঠিয়েছি, বদনাম চুনকালি দিয়ে আর মেয়ে সে নয়। বল্লভ, তুমি বোধহয় জানো না ওই মেয়েটা দুরারোগ্য এই শ্রোগাকান্ত। হ্যাঁ, এর সঙ্গে জীবাণু বহন করে বেড়াচ্ছে একটা পতিতা। আমি বিশ্বাস করি না, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করি না বাবা, আমি কোনো কথাই। এটা কলকাতার নাম করা ল্যাবরেটরির রক্তের রিপোর্ট HIV পজিটিভ। তবে তুমি চিন্তা করো না বললাম, তুমি চিন্তা করো না, আমি আবার তোমার বিয়ে দেব আমার বন্ধু রাজের একমাত্র মেয়ের সঙ্গে। বাবা, একটা ছাগল তুমি কতবার কাটবে? থামো বললো। তুমি বোধহয় জানো না এই অঞ্চল প্রধান সাধু সামন্ত তার অবাধ্য সন্তানকে সাহায্য করতে জানে। সন্তানকে সাহায্য করবার আগে নিজের বিবেকটাকে শোধন করে বললো ইহলোককে বদন করো বাবা। বললো তুমি কোথায় যাচ্ছ? বাবা, আমি আখির কাছে যাচ্ছি। না 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 বল্লভ, তোমার সেখানে যাওয়া যাবে না। তুমি জানো না এই সেই ভীষণ সংক্রামক, এই মারাত্মক। বাবা, বাবা, আমি আখিকে ভালোবাসি, আর সেই ভালোবাসা সার্থক করতে আমি আখির শীতের পড়ে দিয়েছিলাম সুখের সিঁদুর। তাই স্বামীর কর্তব্য করতে আমি আখির হাত ধরে নেমে
পড়বে এই রাস্তায়, তবু তবু মৃত্যুর ভয়ে আমার প্রেমের পেশকে ত্যাগ করে অক্ষয়ের অমিকা আর নির্মম অভিজ্ঞতার পরিচয় আমি কিছুতেই দিতে পারবো না বাবা, আমি কিছুতেই দিতে পারবো না। পল্লব, মনে রেখো এর ফল কিন্তু ভালো হবে না। বাবা যদি বাধ্য হয়, সন্তান কখনো অবাধ্য হয় না। তোমার জঘন্য চক্রান্তের যুব কষ্টে আমার প্রেমের কুসুম ওই আখিকে আমি বলি হতে দেবো না বাবা, কিছুতেই না। তাই আমার জন্য অপরাধের জন্য বাবা হয়ে নয়, একজন মানুষ হয়ে আমাকে ক্ষমা করে বাবা, আমাকে ক্ষমা করে, আমাকে ক্ষমা করে, বললো আমাকে বললো বললো। চোখের জল ফেলতে ফেলতে বাড়ির থেকে বের হয়ে গেল গো, বের হয়ে গেল। অবদার্থ কাপুরুষ, আজকের দিনে যে মেয়ে চোখের জল ফেলে, যে ছেলে একটা মেয়ের জন্য চোখের জল ফেলে, সে একটা অপদার্থ কাপুরুষ। না, 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 আপনি ভুল বলছেন বাবু, আপনি ভুল বলছেন। আহ! আমার দাদা বাবু ওইরকম মানুষই নয়, আহ! ভালোবাসে, আরে একেবারে মন প্রাণ দিয়ে ভালোবাসে। তুই এখানে বক বক না করে যা, যা খুঁজে দেয় পল্লব কোথায় গেল, ওকে খুঁজে বের কর, যেখান থেকে পারিস, যেমন করে পারিস পল্লবকে তুই আমার কাছে ফিরিয়ে নিয়ে আয়। যা, বেরিয়ে যা, আর যদি না আসতে চায় চাপকে মেরে চাপটা তুলে নেবো। পায়ের জুতো পায়েই থাকে, জুতো কখনো মাথায় ওঠে না। দিদিমণি, এই shut up idiot! বারবার আমাকে দিদিমণি বলে ডাকলে চাপকে মেরে চাপটা তুলে নেবো। তাহলে আমি কি বলে ডাকবো? মেম সাহেব বলে ডাকবি। আচ্ছা আচ্ছা বাবু, আচ্ছা তাই ডাকবো। যা যা যা, পল্লবকে খোঁজ কর, পল্লবকে খোঁজ কর। যাচ্ছি যাচ্ছি সাহেব, যাচ্ছি। সাহেব, হ্যাঁ সাহেব, মেয়ে যদি মেম সাহেব হয় তাহলে বাবু সাহেব না হলে মানায় না, মানায় না, মানায় না। বেটাও দেখছি আজকাল জ্ঞান দেওয়া শুরু করেছে। হ্যাঁ শোনো ভাবি, বাপি, হ্যাঁ তোমার দাদা কলকাতা থেকে ফিরে এসেছে, সে যদি আমার কথা শুনে চলে তাহলে তো ওই লেনবো, আর না হলে আমার এই বিশাল সম্পত্তি আমি তোমার নামে লিখে দিয়ে বাপি, হ্যাঁ আমি ঠিক বেরিয়ে যাবো। বাপি। এখন তোমার একমাত্র কাজ হচ্ছে এই সংসার বাগানটাকে মৌসুমে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা। শুধু সাজিয়ে রাখলে হবে না, ফুলটা যাতে দেবতার পূজায় লাগে সেই ব্যবস্থা করতে হবে, নইলে ফুল ফোটাটাই বৃথা। এসো সেবাব্রত, এসো। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। ওই জেলে পাড়া মুসলমান পাড়ায় মেয়েদের শিক্ষা আর কিছু বস্ত্র বিতরণ ছিল, তাই আইপিএস পাস করে কতগুলো ছোট লোক হ্যাংলা মানুষের পিছনে এতখানি সময় নষ্ট করবে আমি ভাবতেই পারিনি সে বাবুতো। ববি, তুই বেছি বেছি এই সেবাব্রতর উপর রাখ করছিস। এখন থেকে তুমিই ওকে গাইড করো, কারণ হ্যাঁ আর কিছুদিনের মধ্যে আমি তোমাদের বিয়েটা দিয়ে দেবো। সাধুবাবু, না না ভাই, তাই লজ্জা বাবার কিছু নেই, লজ্জা বাবার কিছু নেই। আচ্ছা বলো সেবাব্রত, হ্যাঁ? আমাদের এই সোনামুখী গ্রামটা তোমার কেমন লাগছে? ভালো, খুব ভালো। এই সোনামুখীর আবি জানানো সকাল, দুধারে সবুজ ধান খেয়ে আর ওই বাতাসের নবীন গন্ধে নীল সুশীল আকাশ। বাহ, তোমার দেখছি খুব রসবোধ আছে। কিন্তু তোমার সেবাব্রতর দেখার চোখ নেই বাপি। সত্যি তোমার মতো মেয়ে এই গ্রামে অত্যন্ত দুর্লভ। তবে একটা কথা মনে রেখো, এই উগ্র আধুনিকতা দেশায় বদ্ধ হয়ে এই গ্রামে তুমি ধ্বংসের বীজ রোপণ করো না। সেবাব্রত, ববি দেবী, ববি দেবী কিছু বলুন, আপনি বলুন। আরে তিরস্কার করুন অন্তত। বাপি, আমি জানি ববি দেবী আমাকে তিরস্কার করার কথা ভুলেই গেছে। আচ্ছা সাধু বাবু, আমি তাহলে আসি। হ্যাঁ যাচ্ছ? যাবো যাবো সাধু বাবু, যাবো। পায়ে চলো মেটো পথ ধরে এই অঞ্চলের প্রত্যেকটি গ্রাম আমি ঘুরে ঘুরে দেখবো। পল্লীর পাগল করা বাউল ভাটিয়ালি রাখালিয়া বাঁশির সুর যে মাটি থেকে জন্ম নিয়েছে, আচ্ছা সেই মায়াবিনী মাটির মাকে কি করবি? নূতন করে সাজিয়ে দেবো সাধু বাবু। শিবব্রত, আমি নূতন করে সাজিয়ে দেবো। শিবব্রত, আমাকে চলে যাওয়া তো হচ্ছে, কারণ ওই জেলে পাড়ার বস্ত্র বিতরণ। না মানা, আর ওকে কিছু দেখো না।
কি করে ও কাছে আসা আচ্ছা। একটা বোকা বোকা আচ্ছা মশাই, তাই হবে। আমি ববির অরণ্যে আগে তোমাকে বন্দি করি, তারপর দেখবে কি স্বপ্ন লুকিয়ে আছে এই সুন্দরী তম্বি ববির মরণমণির অরণ্যে। ইয়েস, মাই নেম ইজ ববি। বারে বারে পুরুষ পাল্টানো আমার একমাত্র হবি। আর আপনার হবি আজ আখির হাহাকার। কে তুই জানোয়ার? হোশিয়ার মেম সাহেব, এই পরশুরাম স্তরবীর কিংবা বধির নয়। পরশুরাম একটা বিদ্রোহী দাবানল। ওই কুৎসিত কদর্য ভাষার জবাব কি করে দিতে হয় তা আমার জানা আছে। হ্যাঁ, আমি রাম, সোনামুখী নির্যাতিত অবহেলিত ছোট লোকের একজন। পরশুরাম এখানে কি চাই? কৈফিয়ত। কিসের কৈফিয়ত? কিসের কেন কৈফিয়ত? কেন গরিব হকার উল্লাস দা সুখের সংসারে দুঃখের বন্যা বইছে? কেন আখির মাথায় চাপিয়ে দেওয়া হলো মিথ্যা কালবেদির অপবাদ? কার কৈফিয়ত কি তোকে দিতে হবে জানো? হ্যাঁ হবে। আজ তোমার সমস্ত কাজের কৈফিয়ত এই পরশুরামের কাছে দিতে হবে প্রধান সাহেব। শাট আপ ইডিয়েট! বেশি বাড়াবাড়ি করলে সব তুমি চামড়া তুলে নেবো জানোয়ার। মেম সাহেব, পরশুরামের গায়ের চামড়া ছড়াতে এলে তোমার দেহের চামড়া ছড়িয়ে আমি আমার পায়ের জুতো বানিয়ে নেব। দারোয়ান! দারোয়ান! বলরাম! আরে যে রামকেই ডাকো না কেন, মনে রেখো আমার নাম পরশুরাম। জবাব দাও সাধু সামন্ত, কি দেবো? কেন আখিকে চোখের জল ফেলতে ফেলতে তোমার বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে? বেশ হয়েছে। কেন করবীর সুখের সংসার ভেঙে দিতে বিলাসকে দাবার গুটি করা হয়েছে? কেন পল্লবের মতো একটা সহজ সরল ছেলের মনে ফেলে দিয়েছ কালকে করবি? কি অপরাধ করেছিল ওই আখি? বেশটার এইস হয়েছে। বিশ্বাস হ্যাঁ, অদূরারোগ্য এইস সঙ্গে আক্রান্ত। আরে এটা তোমাদের ষড়যন্ত্র। ওইটা পতিতা, ওইটা চৌদ কর্মী। এটা তোমাদের ষড়যন্ত্র। আর একটা কথা স্মরণ রেখো শয়তান সাধু সামন্ত, ওই মিথ্যা চক্রান্ত করে ওই মেয়েটার কোনো সর্বনাশ করতে চাইলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। কি করবি জঙ্গলি জানোয়ার? তোমার ওই সাধুর মুখোশ আমি টেনে ছিঁড়ে ফেলবো, আর এই ছুরি দিয়ে তোমার পুরীটা আমি পালা পালা করব। দেখুন স্যার, দেখুন প্রকাশ্য দিবালোকে ভদ্রলোকের বাড়িতে চড়াও হয়ে ডাকাত! ডাকাত! আচার শয়তান! ভদ্রলোকের বাড়িতে দিনে দুপুরে ডাকাতি! হারামজাদা! এমন শিক্ষা দিয়ে দেবো তোকে! দারোগা সাহেব, এই শয়তানটা আমার সব কিছু কেড়ে নিয়েছে, সব। না না, সে কথা আমি মুখে কিছুতেই বলতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। আর কিছুই বলতে হবে না। এমন সাজিয়ে গুছিয়ে লিখে দেবো যেন সারা জীবন বেরুতে না পারে। দেখবেন, দেখবেন দারোগা বাবু, যেন 10 বছরের আগেও জামিন না পায়। আরে কোনো চিন্তা করবেন না শান্ত বাবু, আমার 50,000 টাকা। কোনো চিন্তা করবেন না। এমন শিক্ষা দেব একেবারে সারা জীবন পৌঁছতে করবে। চল চল। আজ আমি যাচ্ছি সাধু সামন্ত। যাও, আইন যখন তোমার হাতে, জেল আমার হবেই। বুঝেছ? তবে জেল থেকে বেরিয়ে আবার তোমার সাথে আমার দেখা হবে। হবে। সেদিনই কিন্তু আমি আমার আজকের প্রশ্নের উত্তর না নিয়ে যাব না। আচ্ছা। আমার আজকের সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমার গলায় পা দিয়ে আদায় করে নেব। হ্যাঁ, আর মনে রেখো, এটা কোনো পাগলের পাপ নয়, এ আমার দৃঢ় অঙ্গীকার। বুদ্ধি কলির পরশুরাম। কার্গিল সীমান্তে হানা দিচ্ছে বিদেশি জঙ্গি হানা, আর মানুষের শরীরে হানা দিচ্ছে ভয়ঙ্কর রোগ, ক্যান্সার ও এইডস।
হোমিওপ্যাথি শাস্ত্রে এই বড় ভয়ঙ্কর রোগ। ঠিক সময় ঠিক ওষুধ না দিলে রোগ সারা শরীরে ছড়িয়ে পড়বে। সইরে যাবে মানে সইরে গেছে। তোমার জামাই বিলাস মস্ত চাকরি নিয়ে কলকাতায় যাচ্ছে, তা জানতে কারো বাকি নাই। কথাটা সারা গায়ে সইরে গেছে। ইপিকাপ, পুরো ইপিকাপ সিমটম। ওকে অনেক ওষুধ দিয়েছি, নাক্স, পেরেডোনা, থুজা, সব সব ফেল। তাই তো দুর্যোধন আর দশানন একসাথে হাসছে। আচ্ছা আচ্ছা, বলতে পারো আমার আখি মা কেমন আছে? ভালো নেই গো, ভালো নেই। কেন? তোর বোন আখি কঠিন ব্যামো। ওই পঞ্চায়েতের লোক ওদের এক ঘরে করেছে। দোকান, নাপিত, মুদি সব বন্ধ। কেউ ওদের সাথে কথা কয় না গো, কেউ ওদের সাথে কথা কয় না। এসবই সাধু সন্ন্যাসীর কারখানা। হোমিওপ্যাথি শাস্ত্রে আখির শরীর সম্পূর্ণ সুস্থ। সাধু সামন্ত বাড়ির বউ তাড়াতে নতুন কৌশল নিয়েছ। এত বড় অন্যায় ধর্মে সইবে না। আচ্ছা, তুই কে? একে পিল্লা পর হুই জেলে পাড়ায় খগেন বরের বেটা, নগেন বরের নাতি। আগে ঠিক চিনেছ বটে। তোকে না চিনলে তো রোগটাকে চিনবো কি করে? বল কি হয়েছে? ওই শীতের ভোরে নদীতে জাল ফেলে বুকের সর্দি জমাট বেঁধে পাঠো, গুমো গুমো জ্বর, আমার লয়। মুখে রুচি নেই। আমার লয়। আগে আমার লয়। আয় এদিকে আয়। আমার লয়, তবে কার? আমার স্ত্রী পোয়াতি। ওই আউলে বাউলে পেটে ব্যথা করতেছিল, তাই জাল ফেলতে যাওয়ার আগে একবার ডাকতে এনু, কখন কি হতে কি হয়। এক ডোজ 200 ব্যাস। যা ওই পোয়াতি মাকে খাইয়ে দিকে যা। পোয়াতি মাও বুঝতে পারবে না কখন বাচ্চা হলো। যা যা যা। ডাক্তার কাকা, বল আবার কি হলো? 10টা টাকা। 10টা টাকা? যা যা, ওই টাকা দিয়ে মাকে ফল কিনে দিকে যা 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 যা। ডাক্তার কাকা, তুমি মানুষ নয় গো। তবে কি জানোয়ার? না, তুমি আমাদের মতো। ডাক্তার কাকা, তুমি আমাদের মতো গরিব মানুষের দেবতা। তুমি আমাদের মতো গরিব মানুষের দেবতা। তুমি আমাদের মতো গরিব মানুষের দেবতা। কি বলে গেল? দেবতা? দেবতা আজ মানুষের শরীরে বাধা বাঁধে না। দেবতা আজ ধনীদের দুয়ারে বাধা আছে। আর দেবতা ওই ধনীর দুয়ারে ছাড়া দেবালয়ে নেই। দেবতা আজ বাধা আছে ওই ধনীর দেবালয়ে। ডাক্তার চাচা, সর্বনাশ হয়ে গেছে। ডাক্তার চাচা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে রে বেটা চাষা? আমাদের রাম ভাই রে পুলিশ ধরে নিয়ে গেছে। হতে পারে না। হ্যাঁ, ডাকাতি ও ধর্ষণের অভিযোগে
রাম ভাইরে পুলিশ অ্যারেস্ট করেছে। না না না, রাম এমন কাজ করতে পারে না। ওই 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 সাধু সামন্ত, ওই সাধু সামন্ত রাম ভাইরে একা পাইয়ে। সাধু সামন্ত? আচ্ছা আচ্ছা, বলতে পারো আমরা আমরা কোথায় বাস করছি? এখানে এখানে নিরপরাধীর কোনো বিচার নেই, সততার কোনো দাম নেই। ওরাই আবার আমাদের মসজিদ ভেঙে দিতে চায়। কেন? ওই মসজিদ তলায় মন্দির বানাতে চায় ওরা। ওরা কারা? যারা এই বাংলার শান্তমূর্ত অশান্তির আগুন জ্বালাতে চাইছে, যারা এক ভাইয়ের অস্ত্র তুলে দিয়ে আর এক ভাইয়ের রক্ত ঝরাতে চাইছে, সেই সমস্ত মদতপুষ্ট হায়দার দলকে আমরা কিছুতেই ক্ষমা করবো না। হবে না। তাতে এই রোগের একমাত্র ওষুধ কি? রাম রহিমের লাঠি। ডাক্তারবাবু, তারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শীতল পূজার পাশান বেদি। ওরে ও তরুণ ঈশান, মজা তোর প্রলয় নিশান, ধ্বংসরে চালু জাতির বেদি। তারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শীতল পূজার পাশান বেদি। রক্ত জমাট শীতল পূজার পাশান বেদি। ডাক্তারবাবু, এগিয়ে যাও। শয়তান সাধু সামন্ত আর রজত রায়ের চক্রান্তের জাল ছিন্ন করে তোমরা যেমন করেই হোক পরশুরামকে বাঁচাও। পরশুরামের মতো পরোপকারী যুবকের সোচ্চার হয়ে তোমরা বলো, এই অন্যায় জুলুম আমরা মানব না। এই অন্যায় জুলুমের প্রতিবাদ তোমাদেরই করতে হবে। কেমনে থাকবে ওরা যে ভাঙতে চায়? চলো ওদের সবাইকে আমরা বুঝিয়ে বলি, এই দেশটা শুধু একা হিন্দু নয়, মুসলমানের নয়, এই দেশটা হিন্দু মুসলমানের পবিত্র জন্মভূমি। আমরা মায়ের জন্য প্রাণ দেব, তবু কিছুতেই মসজিদ ভাঙতে দেব না। বেশ, তুমি ছুটে যাও হিন্দু ভাইদের সঙ্গে নে, রহিম! আর আমি ছুটে যাই আমার মুসলমান ভাইদের সঙ্গে নে। রহিম, এ আমাদের প্রতিজ্ঞা, এই রাম রহিমের দেশে যে শয়তান বিবেদের বিষ ঝাড়া দিয়ে আসবে, রহিম! সে হিন্দু হোক আর মুসলমান হোক, রহিম! এই চাষা রহিম সেকেন্ড লাঠি তাদের রাখতে দেবে না। রহিম,